আসসালামু আলাইকুম। উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা চম্পা। বিশাল অভিজ্ঞতা। মানুষ চলতে চলতে বলতে বলতে অনেক কিছুর অভিজ্ঞতা অর্জন করে। আমিও করেছি, অনেক শিখছি প্রতিনিয়ত। অনেক ধরনের মানুষ পাচ্ছি, তবে সবচেয়ে বেশি অভিজ্ঞতা যাদের সাথে হচ্ছে সেটা হচ্ছে নারী। ছোট বড় সমবয়সী সব ধরনের নারী, সবার একই সমস্যা, আমার টাকা নেই, টাকা দরকার। আমি কাজ জানি, কিন্তু কোথায় কি করব, কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আমি কাজ পারি, কিন্তু কাকে দেব বিক্রি করার জন্য তাকে পাচ্ছি না। কোন কাজটা করলে আমি সফল হব সেটাও বুঝতে পারছি না। এইরকম সমস্যাগুলি আমাদের একদম সাধারণত সবার মধ্যে। যারা চাচ্ছেন কিছু করবেন, তাদের যে অভিজ্ঞতা সেটা নিয়ে আমি নেমেছিলাম যে আপনাদের সফল করব আমি। ফার্স্ট দেখাতে চেয়েছি বাসাই হবে আমার অফিস। সো বাসা অফিস একসাথে থাকলে কত যে যন্ত্রণা, সেটা এতদিন পর সেই ফিলিংটা পেলাম। আমরা নারী জাত, আমাদের মন থাকে ঘরে, বাচ্চা নিয়ে, হাজব্যান্ড নিয়ে, ঘরের কাজকর্ম নিয়ে আমাদের সময়টা বেশি কাটে, ভালোও লাগে কিন্তু সেখানে। কিন্তু আমরা যখন কর্মস্থলে যাই, মনটা পড়ে থাকে বাসায়। তো চেয়েছিলাম সেই মনটা বাসায় থাকুক, আমিও বাসায় থাকি, কাজও হোক, টাকাও আসুক, আর আমার সংসারও চলুক। কিন্তু আসলেই এটা সত্য কিন্তু যে দুই নৌকায় পা দিয়ে চলা যায় না, অনেক কষ্ট হয়। বাচ্চারা জানে না যে আমার মা অফিস করছে, তারা জানে মা বাসায় আছে। তো মাকে তারা তাদের মতো করে পেতে চায়। ওদের কোনো দোষ নাই, কারণ ওরা নির্দোষ বাচ্চা, অবুঝ। ওরা বোঝে না যে মায়ের মনে এখন ব্যবসার টেনশন, মায়ের মনে এখন অন্য কষ্ট, মায়ের মনে অনেক কিছু অপ্রাপ্তি যেটা পেতে চাচ্ছে। ওরা শুধু বোঝে এটা আমার মা, আমি যখন তাকে চাইবো কাছে পাবো, যখন তাকে চাইবো সে আমার সাথে খেলবে, ঘুরবে, আনন্দ করবে। ঠিক আছে, শাশুড়ি চাইবে তার বউ তার সেবা যত্ন করুক সব কিছু দিয়ে মনের মতো করে, স্বামী চাইবে তার ওয়াইফ তার সেবা যত্ন করুক সব কিছু। এই একই একটা মানুষ আমি, এক এক জায়গায় আমার এক এক চরিত্র। স্বামীর কাছে তার ওয়াইফ বেস্ট হতে হবে, সন্তানের কাছে মা বেস্ট হতে হবে, শাশুড়ির কাছে তার ছেলের বউ বেস্ট হতে হবে, ব্যবসার কাছে আবার সে বেস্ট হতে হবে, উদ্যোক্তাদের কাছে ট্রেনিং যাদের দিচ্ছি তাদের কাছেও বেস্ট টিচার হতে হবে, ট্রেনার হতে হবে, কাস্টমারের কাছে বেস্ট মানে পণ্যটা দিতে হবে। তারপরে সব দিকে বেস্ট একটা মানুষ কখনো পারে? কোনো না কোনো জায়গায় কমতি থেকেই যায়, আসলেই তাই, পারে না। সব কিছু দিয়ে একজন মানুষ সর্বোচ্চ জায়গায় বসতে পারে না। সব কিছু দিয়ে সবাই 100% হ্যাপি থাকবে একটা মানুষের প্রতি, হয় না। আগে ভাবতাম এটা মিথ্যা, দূর চেষ্টা করলে অনেক কিছু হয়, কিন্তু আসলে কিন্তু হচ্ছে না। তো সেই বিশাল অভিজ্ঞতা প্রায় 2023-এর পরে ফার্স্ট আমি বাসায় প্লাস অফিসে, মানে একদম পুরোটা 24 ঘন্টা, মানে অসম্ভব লাগছে, পারছি কীভাবে। তো সারাদিন অফিস গোছাচ্ছি, ডেকোরেশন করছি, কীভাবে করলে ভালো হয়, কীভাবে মানুষ এসে বসবে, কোথায় বসলে ভালো। হাজব্যান্ড ওয়াইফ মিলে, আমার হাজব্যান্ড অনেক হেল্প করছে আমাকে, তার হেল্প ছাড়া আসলে আমি আগাতে পারতাম না। শাশুড়িও চেষ্টা করছে যে তুমি ভালো কিছু করো। তো সব মিলিয়ে আসলে দেখা যায় অনেক চেষ্টার পর অনেক কমতি থেকে যায়। ওই যে বললাম, আবেগ আমাদের আবেগ টেনে নেয়, রান্নাঘরে আবেগ টেনে নেয় বাচ্চাকে, বাচ্চার রুমে বাচ্চাকে কোলে নেওয়ার জন্য, আবেগ টেনে নেয় স্বামীর সেবা করার জন্য, স্বামীকে খাওয়ার দিতে হবে, আর শাশুড়ির সেবা যত্ন করতে হবে। ওই যে আমরা নারী, আমরা অনেক কিছু পারি, কিন্তু আবার অনেক কিছু পারি না, কারণ আমাদের আবেগ আমাদেরকে পিছু টেনে নেয়। তো যাই হোক, তারপরেও এগোতে হবে, তারপরও চেষ্টা করতে হবে যেন আমরা কিছু পারি, যেন সবাইকে নিয়ে আগাতে পারি। সবাইকে স্বপ্ন দেখাচ্ছি, সেই স্বপ্ন যেন মিথ্যে না হয়। সবাই যেন আমার প্রতি দোয়া রাখে, সবাই যেন আমার প্রতি যে এখন ভরসা রাখছে, সেই ভরসাটা যেন আমি একটু হেরফের না করি। যেন একসময় না বলে যে না, তার প্রতি অনেক ভরসা করছিলাম, সব কিছু মিথ্যা, বা সে যা বলেছিল ও কথার সাথে কাজের মিল নেই, এমন যেন হয় না। তবে এখন সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি উদ্যোক্তাদের, যাদের ভিডিও দেওয়ার কথা দিতে পারছি না, টিউটোরিয়ালগুলো দিতে পারছি না। তো এই জন্য ক্ষমা প্রার্থী, সবাই ক্ষমা করবেন আমাকে, একটু দেরি হচ্ছে, দেবো সবাইকে একটু। আপনারা একটু কষ্ট করে ম্যানেজ করেন, ইউটিউব দেখে দেখে তো অনেকেই অনেক কিছু শেখেন, তো প্র্যাকটিস করেন। আমি আমার সময় মতো করে ভিডিও দিয়ে দিয়েছি। ঠান্ডা সর্দি দেখতে পাচ্ছেন আমার চেহারার অবস্থা। তারপর আমি চেষ্টা করছি যে কীভাবে আপনাদের ভিডিওগুলো দেওয়া যায় কালকে থেকে। এই প্রতিনিয়ত দেখা যায় আমার বিশেষ করে সমস্যা হচ্ছে ডিভাইসের, মোবাইলের সমস্যা। একটা মোবাইল সারাক্ষণ রিং বাজতে থাকে, সেই মোবাইলটাতে ভিডিও করতে গেলে একটু করেই কেটে যায়, একটু করে কেটে যায়। 10 মিনিট মোবাইলটা শান্তিতে থাকে না, যারা এসেছেন ইতিমধ্যে অফিসে দেখেছেন। তো দেখা যায় আমি মোবাইলটাকে পিসফুল রেখে যে আমি ভিডিওটা করবো, সেই সময়টা আমার হচ্ছে না। তো যাই হোক, আমি খুব তাড়াতাড়ি নতুন মোবাইলের ম্যানেজ করছি।
যাতে আমি আপনাদের পরিপূর্ণতা দিতে পারি, আমার প্রতি যে ভরসা করছেন ভরসার জায়গাটা রাখতে পারি। আর সুখবরও দিচ্ছি একটা, যে আজকে যারা আসছেন তাদেরকে আগে ধন্যবাদ দিয়ে নিই। যারা ভর্তি হয়েছেন, পরীক্ষা দিতে এসেছেন, অনেকে কলও দেয় নেই, সোজা গেটের সামনে চলে এসছে। ভালো লাগছে যে এত দূর থেকে, সেই সকালে লাইভে ভিডিও দিয়েছিলাম সেটা দেখে অনেকে চলে এসছে, যে কিছুই বলেনি, ফোনও দেয়নি। তো কীভাবে সম্ভব? তো ভাবলাম যে হ্যাঁ, আমাদের মেয়েরা অনেক ম্যাচিওর এখন আগের চেয়ে, অনেকটা একদম ভীতিহীনভাবে চলে এসছে। তো তাদের ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের জন্যই আমি সফল। তো যাই হোক, আপনারা যে ভরসায় আসেন আমার কাছে, এই ভরসার জন্য এতটুকু হেরফের না হয়, ঠিক আছে? আর আজকের অভিজ্ঞতা হলো যে, বেশি অভিজ্ঞতা হয়েছে যে বাসায় থাকাটা, একজন মানুষ সবসময় যে মানুষটা বাইরে থাকে, আমি সকাল 4টা-6টা থেকে রাত 11টা পর্যন্ত বাইরে, সে হয়তো বাসায় মাঝে মাঝে এসে একটু রান্না করা, বাচ্চাদের খাওয়া, আবার দৌড় দিয়ে যাওয়া, ওই যে একটা তৃষ্ণা থাকে ভেতরে যে অফিসে যেতেই হবে, সেই জিনিসটা চেয়েছি বাসায়, প্লাস এক রুমে থাকবো, এক রুমে অফিস করবো। আসলে সেটা হয় না, সবসময় অফিসটা বাইরে থাকাই উচিত। তারপরে মেয়েদের জন্য এটা পারফেক্ট, কারণ যতই দুশ্চিন্তা করি একটু নিশ্চিন্ত থাকা যায় যে না, আমি তো বাসায় আছি, বাচ্চাগুলি আমার কাছে আছে। কিন্তু অফিস খেলাটা একটু মানে কেমন ইমেচুর লাগে, বাসার মধ্যে হয় না। ওই যে বললাম, বিয়ের আগে যদি মেয়েটা স্বাবলম্বী না হয়, বিয়ের পরে বাচ্চা কাচ্চা, হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি নিয়ে একসাথে থেকে কাজ করবে, সেটা অনেক টাফ। হয়তো আমি কোনো ভালো কাজ করেছি আল্লাহ, যার কারণে আমার একটা সফল করিয়েছে, অনেকের হয়তো হয়নি, সৌভাগ্য হয়নি। তো আমি ছোটোবেলা থেকেই স্ট্রাগল করেছি যে না, আমি কিছু একটা করব। সেই যুদ্ধটা কিন্তু অনেক বড়। আজকে প্রায় 25-26 বছর ধরে আমি কষ্ট করে এখন একটু সফলতার মুখ দেখেছি। তো আপনারা যারা হতাশ হচ্ছেন, 2 দিন ভর্তি হয়ে আপু কই কাজ, একটু কাজ পারি আপু কই, আমি বিক্রি করতে পারছি না কেন, একটু করেই শুরু করেই ভাবছেন যে তাড়াতাড়ি হয়ে যাবেন, এত তাড়াতাড়ি না। আমি ফেসবুকে আসছি 15 সন থেকে, 15 থেকে 17 পর্যন্ত একদম কথাই বলতে পারিনি, একটু একটু কবিতা লিখতাম বা জাস্ট একটু একটু কিছু, ভাবিনি যে সেখান থেকে বিজনেস করা যায়। তো 17 থেকে চেষ্টা করেছি যে একটু একটু আয় করতে পারছি, যেহেতু টেলিভিশনে কাজ করেছি সেই ক্ষেত্রে একটু একটু আয় করছি, হয়তো আছে মোটামুটি। কিন্তু এখন 2020-এর পর থেকে কিন্তু মোটামুটিভাবে একটু একটু করে উঠছি। আর 2026 আমার জন্য অনেক মঙ্গলের। 2026-এ আমি খুব ভালো আছি, ভালো চলছি, সবাই আসছে, সারা পাচ্ছি ভালো। তো দেখেন, সেখানে 20 থেকে শুরু করে 26, 6 বছরের মাথায় গিয়ে আমি একটু সফলতা পাচ্ছি। আর আপনারা যদি পেজ খুলে আজকেই বলেন কালকে যে আপু আমার সফলতা কোথায়, আমি পাচ্ছি না কেন, তাহলে কিন্তু হবে না, একটু সময় দিতে হবে। আমি একটা ডিপ্রেশনে থাকতাম সবসময়, মানে ছোটোবেলা থেকে আমি একটু বেশি কথা বলতাম। তো আমার পরিবার ওদের সামনে বলবার না, বাইরে একটু বেশি বলতাম। তো ওরা যখন 2-1 জন জানতে পারতো, বলতো এত কথা বলিস কেন, দরকার কি, চুপ থাক। সবাই আমাকে চুপ থাকতেই বলতো। তো এখন দেখছি এই কথা বলাটা আমার কাজে লাগছে, ঠিক আছে? এটা হলো সুখবর, আমি বুঝিয়ে বলতে পারছি। আর আগে যেটুকু বলতাম অনেক সময় একদম উড়াধুরা, যেমন চাই তাই। তো এখন অনেক সময় স্টিল ভেবে ভেবে, হ্যাঁ এভাবে বলতে হবে, এটা বললে ভালো হবে, এটা বললে ভালো হবে, এটা বলে আর কি ভালো করা যায়, এর চেয়ে আর কী ভালো করা যায়। আগে কেউ ধমক দিলে রাগ করতাম, এখন রাগ করি না। ভাবি যে হ্যাঁ নিশ্চয়ই আমার ওখানে কোনো ভুল ছিল, আচ্ছা এর চেয়ে আরও ম্যাচুরিটি রেখে আরও কী বলা যায়, যাতে আমার কোনো ভুলই না থাকে, আমার কোনো কথায় কেউ দোষ খুঁজতেই না পারে, ঠিক আছে? তো এই জন্য বললাম, কাজের মধ্যেও এরকম খুঁজতে হবে যে আমি কী কী ভুল করছি। আচ্ছা কেউ আমারটা খারাপ বলেছে, তাকে দোষ দেওয়া যাবে না, নিশ্চয়ই আমার কিছু ভুল হয়েছে, সে তোমার শত্রু না। তার মানে আমার কাজটাকে আরেকটু সুন্দর করে করতে করতে একসময় অনেক সুন্দর কাজ হয়ে যাবে। তো আমরা প্রতিনিয়ত শিখছি, বলে না পৃথিবীটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কিন্তু আমরা শুধু প্রতিনিয়ত শিখি, সবার কাছ থেকে শিখি। কেউ ধমক দিলে সেও কিন্তু একটা কিছু শিক্ষা দিয়ে যায়, যে নেক্সট না আমি এই ভুলটা করবো না। সবাইকে শত্রু ভাবা যাবে না, সবাইকে খারাপ ভাবা যাবে না। কিছু কিছু মানুষ আমাদের ভালোর জন্য ধমক দেয়, আমরা যেমনটা দিই, ঠিক আছে? তো কথা বলবেন, বলা উচিত। বলে কেউ যদি ধমকও দেয়, বোকাও বলে, হাসি পাগলও বলে, তারপরেও হয়তো যদি আপনার ইচ্ছে থাকে যে না, আমি বোকা পাগল ছাগল যে যাই বলুক, আমি আস্তে আস্তে ম্যাচুরিটি রেখে এমনভাবে কথা বলবো যাতে আমার কেউ হাসেই না এবং আমার কথাটার মূল্য হয়। কিন্তু এখন আমার সেই কথাটার মূল্য আসছে, এখন আপনারা সবাই ভ্যালু দিচ্ছেন, যে মূল্য দিচ্ছেন, আপু তোমার কথা শুনতে ভালো লাগে। কারণ কি, আমি কি একদিনে হয়নি। আমার বয়স এখন কত বলেন, এখন আমাকে মূল্যায়ন করছে। এই মূল্যায়নটা আরও 10 বছর হলে কী হতো, আমি আরেকটু তাড়াতাড়ি বড়লোক হতাম, পাঁচতলা বাড়িটা তাড়াতাড়ি কিনতে পারতাম, ঠিক আছে? সেটা হয়নি। তো আল্লাহ হয়তো চেয়েছে এখন আমি রাইট টাইমে আসি। আমি আল্লাহ আমাদের যখন যেটা দেয়, আমাদের ভাগ্য বলতে আমরা বিশ্বাস করি কি, যে আমরা মনে করি ওই সময়টা কেন হলো না, আমার অমুক পার্সনের সাথে বিয়ে না হলে
মানে বিয়ে হলে কেমন হতো, আবার এমন পার্সনের সাথে বিয়ে না হলে মনে হয় ভালো হতো, অমুক জায়গায় শ্বশুরবাড়ি না হলে ভালো হতো, অমুক আমার ছেলে মেয়ে না হলে ভালো হতো। আমরা সবসময় নিজের কমতি খুঁজে পাই। তো আমরা যদি ভাবি যে না, আল্লাহ আমার জন্য করেছে, যা সে বুঝেই করেছে, তখন মেনে নেই। মানতে পারি না, তারপর মেনে নেই, কারণ আল্লাহকে আমরা ভয় পাই। তাকে সৃষ্টিকর্তা, তার জ্ঞান অনেক, আমাদের হয়তো জ্ঞান কম, আমরা বুঝি না কোনটা আমার জন্য পারফেক্ট। তো আমি এটা আমার নিজের মন থেকে বিশ্বাস করি যে আমি আমার মন থেকে কতটুকু পবিত্র, সেই হিসেবে ওই পার্সনকে আমাকে এনে দেবে, বা হয়তো ওই পার্সন আমার যোগ্য না, তারপর আমার দ্বারা বানাবে, সেই জন্য হয়তো। তো যা হোক, আমরা পারিবারিক জীবনে অনেক অসুখী, সবাই এসে কান্নাকাটি করে, আপু স্বামী জ্বালায়, কাজ করতে পারি না, কাজ করতে দেয় না, যার জন্য ফ্যামিলিগত কথাগুলি বলি, কাউকে ছোট করার জন্য না। আবার দেখা যায় আমাদের নারীদের জীবনটা পরিবার, সংসার, কাজবাজ, টাকা পয়সা এটা নিয়েই থাকে। আমাদের কিন্তু আর বেশি চাহিদা না। আমরা সংসারটা সুখী রেখে কিছু কাজ করে টাকা ইনকাম করতে চাই, যাতে সংসারটা আরেকটু সচ্ছলভাবে চলে, আরেকটু সুন্দরভাবে চলে, এই তো আমাদের চাওয়া, আর তো বেশি কিছু না, তাই না? তো সেই জন্য বলি যে সংসার যদি সুখী না থাকে, তাহলে আমার কাজও কিন্তু মনে আসবে না। স্বামী যদি সাপোর্ট না দেয়, আমি কাজ করতে বললাম, সারাক্ষণ বললো এই রান্না করো, এটা করো, এটা করো, এই কীভাবে, দরকার নেই সব কাজ করা, আবার একটু বার খোটা দিল, তুমি তো কিছু করতে পারলা না, তাহলে কিন্তু আমি কিছু করতে পারবো না। সে যদি সব দিকে সাপোর্ট দেয়, তাহলে করতে পারবো। তো আশা করি সবার হাজব্যান্ড সাপোর্ট দিবে, তাদেরকে এরকমভাবে করে নেবেন, চেষ্টা করবেন বোঝাতে সক্ষম হবেন। আর একদম অমায়িক থাকতে হবে, কথাবার্তা একদম ভদ্রভাবে বলতে হবে। 2 টাকা ইনকাম করলে তোমাকে আর লাগবে না, তোমার কোনো দাম নেই, সেটা বলা যাবে না। সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে। যত কিছুই করেন অহংকারী হওয়া যাবে না, কোনো কিছু দিয়ে নিজেকে অনেক বড় কিছু ভাবা যাবে না। তো যা হোক, আজকের ভিডিওতে কি ছিলাম, আমি 4 বছরের অভিজ্ঞতা শেয়ার করছিলাম। তো যারা বিজনেস করবেন তাদের এই যে বললাম, অভিজ্ঞতাটা অনেক বিশাল। আমরা কাজ করছি, আমার জীবনে সব কিছু অর্জন, এত কষ্ট করে যেটা অর্জন করেছি আপনাদেরকে ফ্রিভাবে বলে দিচ্ছি, যাতে আপনারা বুঝেন যে হ্যাঁ, লাইফটা কতটা কষ্টের। তো লাইফটা আসলেই অনেক কষ্টের, অনেক ত্যাগ, অনেক ঠিকমতো ঘুমাতে পারবেন না, ঠিকমতো গোসল করতে পারবেন না, ঠিকমতো বেড়াবেন না, কোথাও যাবেন না, কারোর সাথে কথা বলবেন না, সারাক্ষণ বিজনেস নিয়ে ভাবতে হবে, তারপরে সফল হবেন। এখন আপনি যদি যান ঠিকমতো সময় ঘুমাবেন, ঠিকমতো খাবেন, আপনার শরীরের যত্ন দরকার আছে, রেস্ট দরকার আছে, মুখ দরকার, তাহলে অনেক পিছিয়ে যাবেন। তো কিছু ত্যাগ না করলে কিছু ভোগ করা যায় না, ঠিক আছে? কিছু ত্যাগ করবেন, কিছু ভোগ করবেন, এভাবেই জীবন। আমাদের জীবনটা কারোই সুন্দর না, জীবনটা ফুলের বিছানা না, আমরা ছোটোবেলা থেকে পড়েছি। জীবনটা কারোই সুন্দর না, সবার জীবনে কম বেশি কষ্ট আছে, যন্ত্রণা আছে, এটা নিয়েই। আমাকে দেখছেন আমি হাসি খুশিভাবে চলছি, সবার সাথে সবসময় হাসি, তার মানে কি আমি সর্বসুখী সুখী না? আপনারা অনেক কান্না করেন, আপনারা ভাবেন যে আপনি সর্বদুঃখী দুঃখী না, আপনাদের মধ্যে সুখ আছে। তো সুখ দুঃখ মিলাই আমাদের জীবন, আমরা এভাবেই জীবনটা পার করতে চাই। আল্লাহ যেন আমাদের আরও বেশি দুঃখমুক্ত করে সেই চিন্তা করি। আর সেই জন্য আমরা চাই যে আমরা যদি সফল হতে চাই, তাহলে দুঃখগুলিকে অনেক হজম করতে হবে, দুঃখগুলি অনেক ব্লিন করতে হবে, নিজের দুঃখগুলোকে আড়াল করে রেখে, নিজের লাইফের কষ্টগুলিকে আড়ালে রেখে সবাইকে স্বপ্ন দেখাতে হবে। এবং আমাদের স্বপ্নগুলি আমাদের আরও পথ চলতে সহযোগিতা করবে। যে স্বপ্নগুলি আমরা মনে মনে দেখি, কাউকে বলি না, ইস আমি যদি একদিন উদ্যোক্তা হতাম, ইস আমি যদি একদিন এরকম টাকা ইনকাম করতে পারতাম, ইস আমি যদি ওই দামি শাড়িটা পরতে পারতাম, ইস আমি যদি এরকম সেরা 10-এর মধ্যে দাঁড়াতে পারতাম, ইস সব টেলিভিশনে যদি আমার সাক্ষাৎকার নিত, ইস সবাই যদি আমাকে উপহার দিত যে আমি বেস্ট, আমার কাছে যদি সবাই টাকা দিয়ে কাজ শিখতে আসতো। এই স্বপ্নগুলি আমরা মেয়েরা দেখি। আমাদের জীবনে কিন্তু স্বপ্নগুলি এটাই, যারা উদ্যোক্তা হতে আসছি। সবাই চাই সেলিব্রিটি হতে, অনেকে বলে না আমার সেলিব্রিটি হওয়া দরকার নেই, কিন্তু মনে মনে কিন্তু ঠিকই ইচ্ছে যে আমাকে সবাই ডাকুক, বুঝুক। পৃথিবীতে প্রতিটা মানুষ সম্মান চায়, কেউ সম্মান ছাড়া কিন্তু বাঁচে না। প্রতিটা মানুষ সম্মান চায়। যে মানুষটা খুব খারাপ চোর, সেও চায় আমাকে কেউ একটু সম্মান দিয়ে কথা বলুক। সুতরাং আমরা সবসময় কিন্তু টাকার পাগল না, টাকাটা আসে কিন্তু সম্মানটাও সাথে আসে, ঠিক আছে? তো আমাদের অভিজ্ঞতাগুলি সবাইকে জানাচ্ছি। উদ্যোক্তা হওয়ার জন্য অনেক অনেক ত্যাগ করতে হবে, অনেক কিছু। অনেক সুতা কিনেছি, ঘরের এক কোনায় পচছে, সুতাগুলি পচে যাচ্ছে, কিন্তু আমার মনে দুশ্চিন্তা, রে আমার সুতা নষ্ট হচ্ছে, আমি কীভাবে উদ্যোক্তা হবো, তাহলে আমি শেষ। পারবেন না, মন ধৈর্য ধরে থাকেন। যেটা পচে যাচ্ছে ওটা আপনার ভাগ্যে নাই, যেটা দিয়ে কাজ করছেন ওটা আপনার ভাগ্যে আছে। যে ডিজাইনটা পচা হয়েছে, কম দামে বিক্রি করেছেন, ওটা নিয়ে আফসোস করবেন না, ওটা আমার ভাগ্যে নাই। যেটা ভালো হয়েছে, যেটা বেশি দাম পেয়েছি, ওটা আমার ভাগ্যে আছে। যারা আমাকে সম্মান করে নাই তারা আমার ভাগ্যে নাই, যারা আমাকে সম্মান করছে তারাই আমার ভাগ্যে ছিল। যে আমাকে ভালোবাসে নাই সে আমাকে চেনে নাই, যে চিনেছে সে আমাকে ভালোবাসে। সুতরাং কোনো কিছু নিয়ে কখনোই হতাশায় থাকবেন না, সবসময় নিজেকে এমনভাবে তুলে ধরবেন যে আমি বেস্ট, আমি ভালো কিছু করছি, আমার দ্বারা কোনো ভুল হচ্ছে না। যদি কেউ ধরিয়ে দেয় তোমার এটা ভুল, ওটাকে শুধরানোর চেষ্টা করেন, কিন্তু কখনোই
ওটাকে আবার রিপিট করবে না যে কেন বললো, সে কেন বললো, আমি ভুল করবো কেন সে বলবে। এটাই যখন হবে তখন আপনি নেগেটিভ। আপনি যদি ভাবেন হ্যাঁ আমিও ভুল করেছি, সে বলেছে নিশ্চয়ই আমার একটা ভুল হয়েছে, আচ্ছা ভেবে দেখি আমি কি ভুল ছিলাম কিনা। যদি আপনার আত্মা বলে, আপনার মন বলে যে না আপনি ভুল না, তাহলে হ্যাপি থাকেন। আর যদি আত্মাই বলে না আমি ভুল করেছি, আসলে আমার আরেকটু নরম হলে হওয়া দরকার ছিল, আরেকটু শান্ত থাকা দরকার ছিল, আচ্ছা ঠিক আছে নেক্সট যেন আর এরকম না হয়, সুতরাং তখন আর ভালো থাকবে। সুতরাং এই 4 বছরে ঘরের থেকে বাইরের সম্পর্কটাকে বেশি রাখা, ঘরের সম্পর্কটাকে কম রাখা, আর সেটা মিলিয়ে যে যা পেয়েছি সারমর্ম, সেটা হচ্ছে অনেক পরিশ্রম করতে হবে, অনেক সাধনা করতে হবে, তবেই সফলতা আসবে। আজকে আমি ঘরে বসে অফিস নিয়ে একটা রুমে আমি বসেছি, টেবিল নিয়ে, পিছনে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে একটা ব্যানার। তো এটা কিন্তু একদিনে হয়নি। আর আজকে আমাকে ঘরে এসে টাকা দিয়ে, আজকে যারা ভর্তি হয়ে গেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা টাকা দিয়ে ভর্তি হয়ে গেছে, পরীক্ষা দিয়ে গেছে, আশা দিয়েছি আপু কাজ দেবো, কাজ করে নিয়ে আসো, যেন সবাই আমার ঘর থেকে যারা যাবে তারা যেন অনেক হতাশা নিয়ে ঘরে ঢুকবে, কিন্তু যাওয়ার সময় যেন তারা মুখে হাসি নিয়ে বেরোতে পারে। এটাই আমার প্রার্থনা, এটাই আমার চাওয়া আল্লাহর কাছে, যে আল্লাহ আমাকে যেন এই শক্তি দাও, যেন প্রতিটা নারী হাসি মুখে আমার ঘর থেকে বের হয়, কেউ যেন দীর্ঘশ্বাসে ফেলে বের হয় না, সেখানে এসে আমার লস হয়েছে, এটা যেন না হয়। সত্যি আমি কষ্ট পাবো, আপনাদের এই কষ্টটা আমাকে কষ্ট দেয়। যারা আশায় বসে আছেন আপু কাজ দিবা, তো অবশ্যই দেবো, সত্যি দেবো, শুধু আপনারা একটু প্র্যাকটিস করেন, আমার প্রতি ভরসা রাখেন। একজনও আমার কাছ থেকে খালি হাতে যাবে না, কেউ আমার কাছ থেকে কষ্ট পেয়ে যাবে না এই জীবনে। আমার এটা প্রমিস আল্লাহর কাছে, যে আল্লাহ আমাকে এত বড় বানাও যেন আমার কাছ থেকে কেউ খালি হাতে না যায়, এত বড় বানাও যেন কেউ টাকা ছাড়া আমার কাছ থেকে না যায়, এত বড় বানাও যাতে কেউ আমার কাছে টাকা দিয়ে যেন দীর্ঘশ্বাস না বলে ইস সে আমাকে ঠকিয়েছে, এই শব্দটা যেন না বলে, কোনো ঠকবাজ বাটপার ধোকাবাজের শব্দটার জায়গায় যেন আমার নামটা না থাকে। আমাকে যেন সবসময় সবাই ভালো, আমার নামের আগে পরে যেন ভালো নামটা, ভালো শব্দটা উচ্চারণ করে। ঠিক আছে, এটাই আমার প্রার্থনা, আমার জীবনে অর্জন বলতে এটাই হবে। আমি বাড়ি গাড়ি কয়টা কিনি, আমি কত ধনী হই, সেটার চেয়ে বড় অর্জন হলো আপনারা সবাই আমাকে ভালো বলবেন, আপনাদের কাছে আমি ভালো থাকতে চাই। আমি বাচ্চাদেরকে সবসময় ভালো বলি, আমার অফিস থেকে যারা পাশ দিয়ে হেঁটে যায় ছোটো ছোটো বাচ্চারা আমার দিকে তাকিয়ে থাকে, আমি যখন বলি ভালো ছেলেটা কই, ভালো মেয়েটা কই, ওরা খুব খুশি হয়। তো অনেকে আবার দাঁড়িয়ে থাকে, যখন আমি ভালো বলবো তখন সে যাবে, ওর মা বাবার কাছে বলতে পারে না, বোঝাতে পারে না যে আমি আসলে ওদের ভালো বলবো। এটা অনেকে বুঝে ফেলে যে আপনি তো ভালো বলবেন, এই জন্য আপনার এখানে এসে দাঁড়িয়ে থাকে, পা আস্তে আস্তে করে হাঁটে, যেটা আপনি ভালো বলে ডাক দেন। তো এই যে ভালোবাসাটা, এই যে একটা আশা, সবাই আমার কাছে ভালোও শুনতে চায়, টাকা দিয়ে না কিন্তু। তো সেই জন্য বললাম সবাই যারা আমার কাছে আসেন বলছেন আপু কাজ দাও, তাদের প্রত্যেককে যেন আমি হাতে কাজ দিতে পারি, প্রত্যেকে যেন স্বাবলম্বী করতে পারি, এটাই আমার প্রার্থনা। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকি। শরীরটা একটু মানে ঠান্ডাটা একটু কমেছে, এখনও মানে গলাটা ভালো করে সারেনি, তো চেষ্টা করছি, মানে যুদ্ধ করছি। আমি ওষুধ পছন্দ করি না, ওষুধ খেলে প্রচুর ঘুম আসে, আমার খুব সমস্যা হয়, এই জন্য আমি খেতে পারি না। তো চেষ্টা করি প্রাকৃতিকভাবে চা, গরম পানি টানি খেয়ে, লবণ পানি খেয়ে যেন আমি কাশিটা মুক্ত হতে পারি। অনেকটা এসেছি, ইনশাল্লাহ হবে আরও। আর এখানে অফিস গুছিয়েছি, আপনাদের জন্য বসার জায়গা করছি, পাশে বড় র্যাকটা কিনে সুন্দর করে সাজাবো। এখানে শুধু প্রোডাকশন হাউস হবে, সবাই এসে শিখবেন। আর আমি সেল করার জন্য, মানে বিক্রি করার জন্য আমি আলাদা শোরুম নেবো, যেখানে আমি বসে সেল করবো, আর এখানে বসে মেয়েরা থাকবে, খাবে, ঘুমাবে, যাতে তারা কাজ শিখে স্বাবলম্বী হয়ে ঘর থেকে বেরোবে, যে পড়ালেখা থেকে শুরু করে কাজ সব তারা যেন পায়। ঠিক আছে, তাদের কারো কমতিটা যেন না থাকে। ঠিক আছে, এক আপা সেদিন এসে বসে বলে গেছে যে আপু তোমার কাছে 1 ঘন্টা বসেছিলাম, কিন্তু যা যা শিখেছি সারা জীবনে তা পাইনি কোথাও। তো এটাও একটা অর্জন, এটা কিন্তু টাকা দিয়ে হয় না। ঠিক আছে, অনেক পরীক্ষার রেজাল্ট খারাপ করে যায় বলে, তারপর অনেক কিছু শিখে গেছি। তো এই জন্য বললাম আপনি 200 টাকা দিয়ে যদি পরীক্ষাটা দিয়ে ফেলও করেন, তারপর অনেক কিছু শিখতে পারবেন। যে শিক্ষাটা আমি সারা জীবনে অর্জন করেছি, আপনাদের 1 ঘন্টা আধা ঘন্টা সব জানিয়ে দিচ্ছি। আমি মনে করি না, আমি দেখি নাই কোথাও মন খুলে এতটা কেউ বলে। ওই যে বললাম আমি অনেক কষ্ট পেয়েছি অনেক জায়গায় কাজ শিখতে গিয়ে, যার কারণে আমি চেয়েছি আমার স্টুডেন্ট যেন বড় হোক ছোটো হোক সবাই যেন আমার কাছ থেকে নিতে পারে, আমি যেন অনেক দিতে পারি। তো আল্লাহ আমাকে সেই জায়গায় এনেছি, ইনশাল্লাহ দোয়া করবেন সবাই, আমি যেন আরও সবাইকে দিতে পারি। তো যা হোক, আজকে কমেন্ট করে নি কে কে লিখেছে। গল্পের রাজ্য কেমন আছে আপু, কেমন আছেন? জি ভালো আছি। গল্পের রাজ্য কেমন নাম, এটা প্রশ্ন রইল। হ্যাঁ, গল্পের রাজ্য আপু, আপনি মিরপুর কোথায় থাকেন? মিরপুর এখন থাকি না, মিরপুরে যে এখন 27 তারিখ থেকে, গত মাসের 27 তারিখ থেকে আমরা উত্তরায় আসলাম, এখন আসা যাওয়ার মধ্যে আছি। মিরপুরের সাথে আমাদের আসা যাওয়ার সম্পর্ক আছে, ওখানে যেহেতু দুইটা শাখা আছে, আমরা শেখাচ্ছি কাজ, সেই হিসেবে থাকাটা কম হচ্ছে, অফিসটা বা ট্রেনিংটা বেশি হচ্ছে। তো আগামীতে ইচ্ছে আছে যে এখানে পুরোটা
ডেভেলপ হবো যে যাতে ওদিকে আর না যাওয়া লাগে, তারপর যাওয়া লাগবে, কারণ মিরপুর আমাদের প্রাণের জায়গা। ওখানে আমার অনেকটা সফলতা শুরুটা হয়েছে আমার মিরপুর থেকে, তো মিরপুরকে আমি ছাড়তে পারবো না। ওখানে শোরুম থাকবে, ওখানে ট্রেনিং সেন্টারও থাকবে, সবাই এসে কাজ শিখবে, তারা এখানেও আসবে। কিন্তু আমার আবাসস্থলটা আর কি এখানে বেশি হচ্ছে, ট্রেনিং সেন্টার এখানে হচ্ছে, যেহেতু থাকবো তাহলে পাশাপাশি এটা যদি আমি করি তাহলে সবাই এসে আমার কাছ থেকে হেল্পটা বেশি পাবে, ঠিক আছে? তো এরকম আর কি। মাজেদা কবির নাকি? হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছে? জি ভালো, আচ্ছা, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। মেহেরুন নেসা, আসসালামু আলাইকুম আপু। জি ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? মেহেরুন নেসা কেমন আছেন? জি এই তো আছি, মোটামুটি ঠান্ডাটা একটু কমেছে। স্বপ্ন রানা, আসসালামু আপু কেমন আছেন? আপু কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার বিজনেস কেমন চলছে? ঠিক আছে, জানাবেন। রাতের খাবার খেয়েছেন আপু? না এখনও খাইনি, ওই খাওয়ার মতো একটু সন্ধ্যাবেলা খেয়েছি, যে আর খাবো না, রাতে বলছি একটু শুকাবো, তো তাই খাওয়াটার প্রতি আগ্রহটা কম। খালি মির না মুসালিন নাকি এরকম নাম, বুঝতে পারছি না আপু। সেদিন মেয়েকে জামার হাতার কাজ করতে দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, চিনতে পারছি কিন্তু মুসলিমকে ভালো আপার নাম রেখেছি সেই নাকি, এরকম কিছু লাগছে না? তামান্না হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপা। শাহনাজ পারভিন লিপি, রাইট, থ্যাংক ইউ আপা। জান্নাতুল ফেরদৌস, আসসালামু আপু, কেমন আছেন? এই তো আছি মোটামুটি আপু। আগামীকাল আসবো, অবশ্যই আসবেন, আসেন। উত্তরা আসি, আগামীকাল উত্তরা থাকবো 2 দিন বলেছি, এখানে থাকবো, সব জায়গায় 2 দিন 1 দিন করে সময় দেবো। আর এরপর যখন আমি অনেক বড় সেলিব্রিটি হয়ে যাব, বাড়ি কিনবো, গাড়ি কিনবো, তখন এক এক জায়গায় 1 ঘন্টা করে সময় দেবো, তখন আমাকে দেখতে টিকিট লাগে। এখন তো লাইভে অ্যাভেলেবল, দেখতে পাচ্ছেন না? ঠিক আছে, যাই হোক, একটু মজা করি, এটা সবসময় সিরিয়াস থাকতে ভালো লাগে না। গরম চাটা ঠান্ডা হয়ে গেল। চায়ের উপর বেঁচে আছি, হ্যাঁ। সবাইকে আমি বলতাম আগে এত চা খাবো না, এখন আমি অনেক মানে চাখর হয়ে গেছি, হ্যাঁ। তো জানাবেন সারাদিন আপনাদের কেমন গেছে। আমি তো মোটামুটি মিরপুরে এখন একটু কম যাব, সপ্তাহে 2 দিন 3 দিন করে ক্লাস রাখবো সব জায়গায়। আর বাকি সময় আমাদের শোরুম, চিন্তা কিন্তু শোরুম নিয়ে। এখন ঈদ সামনে, দেখছি অনেক প্লাজায় একটা খবর নিলাম আজকে, বললো ওরা 20,000 টাকা ভাড়া, তারপর 2 লাখ টাকা অ্যাডভান্স। বলি ওই বিল্ডিং দেখতে কেমন খেতখাত লাগে, জঙ্গলমঙ্গলের ভিতরে কী নিব? বলে আপা জঙ্গলেই ভালো বিক্রি হয়। লোকটা কথা ভালো লাগছে, তারপর জঙ্গলই ভালো বিক্রি হয়। তো ওখানে যাবো কালকে, দেখি কী অবস্থা। ঠিক আছে, শোরুমের চিন্তায় আছি, যদি শোরুমটা নিতে পারি না তাহলে সবার কাপড়গুলি এখন অনেকে শিখে ফেলছে ভালো, তো বিক্রি করার জায়গাটা তো রেডি করতে হবে। উত্তরা সেন্টারে চেয়েছি, সেন্টারে ওরা বলছে যে খাবার দোকানগুলি তো আপু একটু পরে আর একটু জমজমাট হোক, তারপরে ঠিক আছে, সমস্যা নেই, শোরুম আমার 10 জায়গায় 10টা হবে, সমস্যা নেই তো, ঠিক আছে। চা ঠান্ডা হয়ে গেছে। আমাদের রুম কিন্তু সকালবেলা কিন্তু লাইভে দেখিয়েছি, সকালবেলা যে আমাদের রুম কিন্তু একদম সুন্দর হচ্ছে আগের চেয়ে। আর বর্তমানে এখন যারা আছে, আমাদের উত্তরাতে কিন্তু ক্লাস চলবে, মিরপুরেও চলবে, শুধু 10 নম্বরে চলবে সপ্তাহে 2 দিন, ঠিক আছে। তো আমরা ট্রেনিংটা কমিয়ে দিচ্ছি, আপনারা অনলাইনে হেল্প পাবেন, আপনারা প্র্যাকটিস করেন, জাস্ট আপনারা সুন্দর করে জিনিসটা বানানোর জন্য যে সমস্যাগুলি হয় সারা সপ্তাহে সব জমা করবেন, জমা করে আমাকে এসে এতগুলি কাজ ধরাই দেবেন, আপু এত এত সমস্যা। জান্নাতুল ফেরদৌস ম্যাডাম, আমার কথাগুলো শুনে আমার অনেক ইন্সপায়ার হচ্ছে, ইনশাল্লাহ ইন্সপায়ার হবেন। সুযোগ দিতে হবে, জীবনকে অনেক কিছু সুযোগ দিতে হয়। আমরা জীবনে কেউ পরিপূর্ণ না, এটাই বলছি। কেউ কাঁদবেন না, আপনারা যখন এসে কান্না করেন না, আমার খুব খারাপ লাগে, আমার খুব কষ্ট হয় শুনতে, যে অনেক কষ্ট, অনেক যন্ত্রণায় আছে, প্রত্যেকটা মানুষের যন্ত্রণা, কেউ সুখে নেই, ঠিক আছে।
এক আপু আসছে, তার বাচ্চা হয় না, সে কান্না করে। যে না, কান্না করবেন না, বাচ্চা দিয়ে আমরা অনেক বড় কিছু বা ভালো কিছু করছি না। যাদের বাচ্চা হয়েছে তারা খুব সুখে নেই। সুতরাং আল্লাহ দিচ্ছেন না, নিশ্চিন্তে থাকেন। আল্লাহ আপনার ভালোর জন্যই দিচ্ছে না, কেন কান্না করবেন? আল্লাহর উপর কি বেশি বুঝবেন? আল্লাহ দিচ্ছে না, দিচ্ছে না, আল্লাহ যখন দিবে দিবে, না দিলে না দিক, সমস্যা কি? তার খুশি। সে যদি চায় আপনার কষ্ট দিয়ে শান্তি পায়, পাক না। তাহলে কান্না করবেন কেন তার জন্য? বাচ্চার জন্য, বাচ্চা পেয়ে আমরা কত সুখী হয়েছি। তাহলে দরকার নেই, যেটা আল্লাহ দিচ্ছে না ওটার জন্য বাড়াবাড়ি করবেন না, ঠিক আছে? এটা আপনার হাতে নাই, আপনি চাইলেই তো আপনি বাচ্চা বানাতে পারছেন না, তাই না? অনেকে চিকিৎসা করে, তারপরও দেখে যে ফেল করে, হোক না, সমস্যা কি? না দিক। এখনকার যে যুগ, যেমন এখনকার বাচ্চা কি বাচ্চা, বাচ্চার জীবনটা শেষ করে ফেলে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কী দরকার? বেশি জোরে জোরে করে আনবেন, তারপর দেখবেন যন্ত্রণা দেবেন। এখন বলেন কান্না করেন, হচ্ছে না, তখন বলুন হলো কেন? তার মানে সংকট, মানে সমস্যা কিন্তু সব জায়গায় আছে। এই কাপটা চা খাচ্ছি না, অভিজ্ঞতা শুনবেন? এই কাপটা চা খাচ্ছি, বলে দিই 2200 টাকা দিয়ে কিনেছি এটা। তখন 40 পিসের ডিনার সেট। তখন আমি খুব হেজাবি ছিলাম, বোরখা টোকরা পরতাম। বাচ্চা স্কুল থেকে নিয়ে আসছি, বাসায় ঢুকেছি। এক বুড়ো লোক এসে বলে মা রাখবে, ওনার প্রতি খুব মায়া হলো। মায়া হওয়ার পর জিনিসটা রাখলাম। রাখার পরে আমি যেটাই টেবিলে রাখি খালি ঘুরে, প্লেট রাখি, প্লেটে ঘুরে, ঠিক আছে, প্লেট ঘুরে ঘুরে যায়। এখন আমি বললাম যে এরকম কেন? প্লেট যেটাই রাখি ছোটো প্লেটগুলি ঘুরে। তারপর দেখলাম যে উনি আমাকে 40 পিসের ডিনার সেট 2200 টাকা কেন দিল? যে ওটা অনেকে দেখিয়েছি, অনেকে বলে না এটা অনেক দাম, অনেক দাম। তো ওটা বলে যে কেন ঘুরে? পরে বললাম যে দেখলো যে নিচে সমান না, নিচে যেহেতু সমান হয় নাই, বাঁকা হয়ে গেছে, তাই এটা আবার কম দামে দিয়ে দিচ্ছে। আর তখন আমি পেয়ে ভাবছিলাম যে আমি জিতে গেছি, একদম খুব দামি জিনিস কম দামে দিয়ে দিয়েছি। উনি বলছে হ্যাঁ 4000 টাকার জিনিস আপনাকে 2200 টাকা দিয়ে গেলাম। আমি যে কত বাঁকা খেয়েছি এই জিনিসগুলি কিনে সবার, যে কেন তাহলে তুমি এটা লাভ, বাঁকা হয়েছে দেখার পর সবাই বলছি লস হয়েছে, আগে কিন্তু বলছে না লাভ হয়েছে, ঠিক আছে? তো ওই জন্য বললাম মানুষ সবসময়, এখন কি আমি কিনবো এটা জীবনে? আমি এখন কিনলে, যে কোনো জিনিস কিনলে আগে এটা মাটিতে রেখে দেখবো যে এটা ঘোরে কিনা। যদি বলবো না স্টিল বসে থাকে, তাহলে এটা ভালো। আর যদি দেখবো না ঘুরে, তাহলে বুঝবো যে না এটা ভালো না, এটা নিচটা সমান না। তো সেই জন্য প্রতিটা জিনিস আমরা ধোকা খেয়ে সফল হই, ধাক্কা খেয়ে পাক্কা হই। ধাক্কা না খেলে কিন্তু কেউ পাক্কা হবেন না। 10 জায়গায় গুতা খাবেন, ধাক্কা খাবেন, মানুষ অপমান করবে, নানা রকম কথা বলবে, তারপর এক জায়গায় গিয়ে একটা জিনিস কিনতে পারবেন। কিন্তু সব জায়গায় যদি যান, আপনি দোকানে যাবেন, ম্যাডাম সেলুট, আপনাকে ভালোটা দিচ্ছি, কম দামে দিচ্ছি, আর আপনি বিশ্বাস করবেন হ্যাঁ আমি জিতে আসছি, কখনো হবে না। অনেক জায়গায় ঠকবেন, অনেক জায়গায় জিতবেন, এভাবেই জীবন। ব্যবসা করতে গেলে অনেক সময় দেখবেন একটা বড় দোকান আগুনে পুড়ে যায়। আমি আগে ভাবতাম ঈশ্বরা কীভাবে বাঁচে, আল্লাহ এত কষ্ট, দেখি ঠিকই বাঁচে। আবার কদিন পর ঠিকই একটা নতুন প্রতিষ্ঠান দাঁড় করায়। আপনারা যারা 1 গাছ কাপড় কিনে 2 গাছ কাপড় কিনে বানালেন, বিক্রি হলো না, মন খারাপ করে বসে আছেন, তাহলে ওদের কথা চিন্তা করেন, ওরা কীভাবে সহ্য করে। একটা গার্মেন্টস পুরো পড়ে যায়, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে সব নদীতে ডুবে যায়, ওরা কীভাবে সহ্য করে। তো ওদের দেখে আমরা ইন্সপায়ার হয়ে যে না, ওরা যখন সহ্য করতে পারছে, তো আমার চাকনা 5 গাছ কাপড় গেছে, আমার চাকনা 10 কেজি সুতাই নষ্ট হলো, সমস্যা নেই, আমি তার ইচ্ছা করে করছি না। সুতরাং উৎসাহটা সবার কাছ থেকে নিতে হবে। খবর দেখবেন বেশি, খবর দেখলে মন ভালো থাকবে। হ্যাঁ, খবরে দেখবেন কত রকম কত কিছু দেখায়। আমরা শুধু দেখি কি নাটক, সিনেমা, নাচ গান, এগুলি আমাদের জন্য কোনো মঙ্গলজনক না। নাটক, সিনেমা, নাচ গান আমাদের সবসময় ক্ষতি করে, আমাদের ইমোশনটাকে আগলে রাখে, আটকে রাখে, ওটাকে বেশিরভাগ চর্চা করায়। যার কারণে আমরা কী করি, ব্যবসায়িক জীবনে আমরা সফল হই না, ঠিক আছে? সারাক্ষণ আবেগের যন্ত্রণায় ভুগি। স্বামী একটু ভালো কথা না বলে একদম রাগ, সংসার করবো না, অমুক তমুক নানা ডিসিশন নিয়ে ফেলি। আর একজন একটু কষ্ট দিয়ে কথা বললে একদম পুরো আবেগে কান্না শুরু করে দিই। কিন্তু যারা ব্যবসায়ী চিন্তা করবেন, তারা কখনো রাগ করবেন না, আস্তে আস্তে ভেবে দেখবেন যে হ্যাঁ সমস্যাটা কী ছিল, আচ্ছা ভাবি। কেউ একটা কথা বলেছে, সাথে সাথে উত্তেজিত না আছে, কী হলো দেখি তো ভাবি। যখন 10 দিন দেখবেন খারাপ বলছে, তখন একদিন প্রতিবাদ করবেন, কিন্তু শোনার সাথে সাথে রিয়াক্ট করবেন না। সহ্য করতে 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 আমি যখন একদম হাল ছেড়ে দিই, মানে হাল ছেড়ে দিই না, মানে সহ্য সীমা যখন পার হয়ে যায়, তখন আমি প্রতিবাদ করি। কিন্তু ঠাস করে কেউ একটা কিছু বললো, সাথে সাথে রিয়াক্ট করবো, সেটা এখন করি না, আগে করতাম সেটা। তখন আমি ছোটো ছিলাম, এখন আমি বড় হয়েছি, ঠিক আছে? যাই হোক, আজকের বকবকানি টকটকানি এখানে শেষ হলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আগামীকাল আমি উত্তরাতে আছি, চেষ্টা করছি আপনাদেরকে সময় দেওয়ার। আর মিরপুরে আমি না থাকলেও আপনারা আসবেন না সেটা কিন্তু না, আমার মেয়ে বসে, বড় মেয়ে বসে,
আপনাদের কুশি কাটা যাবতীয় সমস্যার সমাধান তিনিই পারিবেন, আমার চেয়েও বেশি পারিবেন। আমার প্রিয় মেয়ে কিন্তু কুশি কাটায় 100% পারদর্শী। টেলারিংটা একটু কম আছে, ওরা তাও শিখছে, ওদের শিখে উঠাচ্ছি ওটাও, যেন ওটা ভালো থাকে। নকশি কাঁথাও ভালো, নকশি সেলাইটাও ভালো পারে, আর শুধু টেলারিংটাই কম পারে। তো মানে কুশি কাটায় কোনো দোষ খুঁজে পাই না, নকশি কাঁথায় পাই, আর নকশি সেলাইয়ে পাই, আর হলো টেলারিংটায় পাই। তো যারা কুশি কাটার কাজ করবেন তারা নিশ্চিন্তে আসবেন, শেখার জন্য, পরামর্শের জন্য, কোনটা কি ভালো হবে, টিউটোরিয়ালের জন্য, সব কিছুতে পাবেন। জাস্ট আমরা এখন টিউটোরিয়াল কাকে দিয়ে বানাবো, তারা নতুন নতুন তো লজ্জা পাচ্ছে, টিউটোরিয়াল দিতে গেলে ভুল হয় কিনা, আমার মতো পারে কিনা। সেটা পেরে যাবে, তোমরা আমার চেয়ে ভালো করো, সমস্যা নেই। তো ওটা হয়ে যাবে ইনশাল্লাহ, গুছিয়ে আনছি, যাতে টিউটোরিয়াল দিচ্ছি না মন খারাপ করবেন না, ইনশাল্লাহ একটু সময় দেন, উঠে আসছি আমি। ধন্যবাদ আপু। আমরা আপনার যাই হোক, আজকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, দেখা হবে আগামীকাল। যারা যারা আসবেন বলে দিয়েছি, একদম মেট্রো রেলে এসে দাঁড়াবেন, 111 নম্বর, এই পাশে 114 নম্বর। তো একদম 14 নম্বরের সামনে অপোজিটেই তাকালেই আমাদের বিল্ডিং দেখা যাচ্ছে। তো কালকে ব্যানার ট্যানারও লাগাবো, ব্যানার একটা লাগিয়েছিলাম, বাতাসে পড়ে গেছে এটা, তো কালকে আবার চিনতে আছি, লাগাবো, সবাই যেন তাড়াতাড়ি চিনতে পারেন। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। আর আসবেন, কাজ শিখবেন, স্বাবলম্বী হবেন, দক্ষতা দেখান, কাজের দায়িত্ব আমার, টাকার চিন্তা আমার উপর ছেড়ে দেবেন, শুধু আমাকে দক্ষতা দেখাবেন। তো আমাদের প্রতিষ্ঠান কিন্তু এখন তিন জায়গায়, 3টে শাখা, মিরপুর 10 শুক্র শনি, আর মিরপুর 11.5, বাকি 3 না, রবি সোম, শুক্র শনি 10 নম্বর, আর রবিবার সোমবার উত্তরা, বাকি দিন মিরপুর, মানে 11:30। ঠিক আছে, তো ইস্টার্ন হাউজিং। তো আশা করি শিডিউলটা আস্তে আস্তে প্র্যাকটিস করছি যেন মুখস্থ থাকে, ঠিক আছে, হঠাৎ করে সব মুখস্থ হয় না। তো চেষ্টা করছি, ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে। আর অনলাইনে তো সারাক্ষণই আছে, একটু জ্বালাবেন, আমি একটু ভুলে যাই মাঝে মাঝে, মনে করাই দেবেন। আর কী বলবো, আজকের মতো বিদায় নিচ্ছি, বেঁচে থাকলে আগামীকাল দেখা হবে, ঠিক আছে। আর ঈদের জন্য প্রস্তুতি নেন, নকশি সেলাই যাতে দিয়েছি মন দিয়ে কাজ করবেন, টেলারিংও যাতে দিয়েছি সব, নকশি সেলাই আর কুচি কাটা এবার কিন্তু বেশি অর্ডার দিয়েছি, সুতরাং সবাই কাজ করবেন, কেউ বসে থাকবে না। আর ডিজাইন কিন্তু 100% সুন্দর হতে হবে, নাহলে কিন্তু ফেরত দিতে হবে, ফেরত দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।